এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় এবার মুখ খুললেন ভ্লাদিমির পুতিন। ডিসেম্বরের মধ্যেই ক্ষমতায় আসছেন শেখ হাসিনা। ভারতের পা ধরে বাঁচার চেষ্টা করছে বিএনপি সরকার। আঞ্চলিক শক্তি হিসেবে ভারত এবং রাশিয়ার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষণে বলা হয়েছে যে এই দুই দেশ এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আওয়ামী লীগকে শুধু রাজনীতিতে ফিরতেই নয় বরং সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতেও বাধ্য করা হবে। এটি মূলত আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। এমনকি ভারতের কাছে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন বলেও আন্তর্জাতিক মিডিয়া থেকেই আমরা জানতে পারি। মজার বিষয় হলো যে সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় বসেছে সেই সরকারকেই এখন ইন্ডিয়া ফার্স্ট নীতির অনুসরণ করতে দেখা যাচ্ছে। তেল এবং সারের জন্য ভারতের কাছে ভিক্ষা করতে হচ্ছে, ভিসা নীতি নমনীয় করার অনুরোধ জানাতে হচ্ছে করজোড়ে। আপনারা কি সঠিক উপায়ে ক্ষমতায় এসেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? তারেক রহমান নিজেও জানে তিনি বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না, যার কারণে তিনি প্রহসনের রাজনীতি কায়েম করছেন এবং তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন। তিনি যত দ্রুত সম্ভব প্রতিশোধ নেবেন এবং একটা সময় তিনি বাংলাদেশ থেকে লন্ডনে ফেরত চলে যাবেন। ডিজিটাল নিরাপত্তা আইন এগুলা কেন এখন অ্যাপ্লাই করা হচ্ছে? হয় এগুলা ভেনিশ করে দেন, সংসদে উত্থাপন করেন বিল আকারে, এরপর বাতিল করে দেন। আজকে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করছে সরকার। সেটা প্রথম রাজনৈতিকভাবে চেষ্টা হচ্ছে। রাজনৈতিকভাবে চেষ্টা না যদি ফেল হয় তাহলে শেষ অস্ত্র যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি জটিল ও বহুমাত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক কূটনীতি এবং আন্তর্জাতিক শক্তির ভূমিকা একসঙ্গে জড়িয়ে গেছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা একটি কেন্দ্রীয় ইস্যু হিসেবে সামনে এসেছে। উল্লিখিত পরিস্থিতিতে বলা হচ্ছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে একটি বিপরীতধর্মী রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণভাবে একটি দলকে নিষিদ্ধ করা হলে তাদের কার্যক্রম সীমিত হয়ে যায়, কিন্তু এখানে সেই নিষেধাজ্ঞাই দলটির প্রতি জনসমর্থন বাড়ানোর একটি কারণ হিসেবে কাজ করছে। এতে করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত এবং রাশিয়ার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষণে বলা হয়েছে যে এই দুই দেশ এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আওয়ামী লীগকে শুধু রাজনীতিতে ফিরতেই নয় বরং সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতেও বাধ্য করা হবে। এটি মূলত আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ভারতের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে কিছু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অজিত ডোভাল এবং এস জয়শঙ্করের মাধ্যমে এই বার্তা এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। এর অর্থ হচ্ছে কোনো বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে। এখানে তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক অবস্থানও আলোচনায় এসেছে। বলা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তিনি বহুমুখী চাপের মুখে রয়েছেন। একদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রত্যাশা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর এর অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে এই দলটিও তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকের বাইরে অনুষ্ঠিত হয় তাহলে রাজনৈতিক বাস্তবতায় নতুন সমীকরণ তৈরি হতে পারে, যেখানে আওয়ামী লীগ আবারও সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পেতে পারে। এই প্রেক্ষাপটে শিরিন শারমিন চৌধুরীর এর গ্রেফতারের বিষয়টিও আলোচনায় এসেছে। এটি এমন একটি ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে যা আওয়ামী লীগের নেতৃত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো কখনো কখনো একটি দলকে নতুনভাবে সংগঠিত হতে এবং জনসমর্থন অর্জনে সহায়তা করতে পারে। এছাড়া আলোচনায় উঠে এসেছে যে আওয়ামী লীগের ইতিহাস এবং তাদের রাজনৈতিক ভিত্তি এতটাই গভীর যে শুধুমাত্র প্রশাসনিক বা আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব নয়। দলটির শিকড় দেশের ইতিহাস এবং স্বাধীনতার সঙ্গে জড়িত এই ধারণা থেকে বলা হচ্ছে তারা শেষ পর্যন্ত আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে। এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতের সম্পর্ক কিভাবে গড়ে উঠছে।
এখানে বলা হয়েছে ভারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে এবং তাদের জাতীয় স্বার্থের আলোকে সম্পর্ক পুনর্গঠন করতে চেষ্টা করছে। তবে সেই সম্পর্ক কতটা দৃঢ় হবে তা নির্ভর করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক নির্বাচনের ওপর। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি বহুমাত্রিক রাজনৈতিক বাস্তবতা তুলে ধরছে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, বিএনপির কৌশলগত অবস্থান, জামায়াতের ভূমিকা এবং ভারত এবং রাশিয়ার মতো আঞ্চলিক শক্তির প্রভাব সবকিছু মিলিয়ে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে। পরিশেষে বলা যায়, এই পরিস্থিতির চূড়ান্ত ফলাফল এখনও নির্ধারিত নয়। তবে এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন, আঞ্চলিক কূটনীতির প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য, এই তিনটি বিষয়ই আগামী দিনের রাজনীতিকে নির্ধারণ করবে। গত 7 এপ্রিল দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিজেপির 2 নেতার সাথে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন বিজেপি সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে। মজার বিষয় হলো, এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরের ফাঁকে এই সৌজন্য সাক্ষাৎকার আয়োজিত হয়, যেখানে বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বই ওয়াই ইন্ডিয়া ম্যাটার্স উপহার দিয়েছেন। এই পুরো বিষয়টি থেকে স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন কতটা জরুরি হয়ে পড়েছে। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে। 2024 সালের জুলাই মাসে যে তথাকথিত গণ আন্দোলনের মাধ্যমে আগস্টে এসে শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছিল, সেই তথাকথিত আন্দোলনের ভারত বিরোধী মনোভাব ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। ভারতের দালাল হিসাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তার ভিত্তিতেই মূলত জনমনে খুব উস্কে দেওয়া হয়েছিল এবং মানুষকে রাস্তায় নামানো হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা দেখুন, আজকের বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতার স্বাদ পেয়ে তারেক রহমানের সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশের পক্ষে টিকে থাকা কঠিন। এই উপলব্ধি তাদের বাধ্য করেছে ভারতের কাছে হাত বাড়াতে। কিন্তু এখানে রয়েছে মূল সমস্যা। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে 2 দেশের সরকার বা সরকার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতার কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন কেন বলুন তো? এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বর্তমান বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মর্যাদা আসলে কতটা ভঙ্গুর, কতটা নাজুক। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যখন নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন তারেক রহমানকে বিজেপি সভাপতির কাছে গোপনে চিঠি পাঠাতে হয় বা গোপন চিঠি পাঠাতে হয়। চিঠির বিষয়বস্তু গোপন রাখার বিষয়টিও মানুষের মনে প্রশ্ন তুলেছে স্বাভাবিকভাবে। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী এ ধরনের চিঠির মূল বিষয়বস্তু সাধারণত প্রকাশ করা হয়, কিন্তু এক্ষেত্রে যে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে তা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু আছে বা ছিল যা প্রকাশ হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমি যতটা মনে করছি তা হলো, যে মুচলেকা দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছিলেন সেই মুচলেকা স্মরণ করিয়ে দেওয়া এবং একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়টি, যা এই চিঠিতে উল্লেখ নেই বলেই প্রতীয়মান হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দাবি করেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় নেতৃত্বের বৈঠক শেষে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারতের কোনো সরকারি বিবৃতিতে তো বটেই কেউ এই দাবির স্বীকৃতি দিচ্ছে না। এর অর্থ হলো, হয় বাংলাদেশ সরকার প্রকৃতপক্ষে এই দাবি তোলেনি, অথবা তুললেও তা এতটাই দুর্বলভাবে করেছে যে ভারত সেটাকে গুরুত্ব দেয়নি বা পাত্তাই দেয়নি। আরেকটি বিষয় হলো তারেক রহমানের সরকারের বৈধতার প্রশ্ন। এই সরকার এসেছে একটি অস্থায়ী সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে। গত 1.5 বছর ধরে অবৈধ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। এই পরিস্থিতিতে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় বসেন। তাই আন্তর্জাতিক অঙ্গনে তার সরকারের গ্রহণযোগ্যতা আসলে সীমিত, প্রশ্নবিদ্ধ। এই দুর্বল অবস্থানই তাদেরকে বাধ্য করেছে ভারতের কাছে নতজানু হতে। এমনকি ভারতের কাছে মুচলেকা দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন বলেও আন্তর্জাতিক মিডিয়া থেকেই আমরা জানতে পারি। মজার বিষয় হলো, যে সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় বসেছে, সেই সরকারকেই এখন ইন্ডিয়া ফার্স্ট নীতির অনুসরণ করতে দেখা যাচ্ছে। তেল এবং সারের জন্য ভারতের কাছে ভিক্ষা করতে হচ্ছে, ভিসা নীতি নমনীয় করার অনুরোধ জানাতে হচ্ছে কর জোরে। তারেক রহমানের চিঠি লেখার ইতিহাস দেখলেও একটি প্যাটার্ন পাওয়া যায়। তিনি মোদীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন, চিঠি লিখেছিলেন। মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে সংহতি জানিয়ে চিঠি লিখেছেন। জাতিসংঘ মহাসচিবকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। কিন্তু বিজেপি সভাপতিকে লেখা চিঠিটি একটু আলাদা, কারণ এটি কোনো রাষ্ট্রপ্রধানকে নয়, একটি রাজনৈতিক দলের প্রধানকে লেখা চিঠি। এই চিঠির মাধ্যমে তারেক রহমান আসলে একটি বার্তা দিতে চেয়েছেন যে তার সরকার ভারতের সম্পূর্ণ অনুগত ছিল, আছে এবং থাকবে।
কিন্তু এই আনুগত্যের মূল্য কি? শেখ হাসিনার আমলেও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু সেটা ছিল সমতার ভিত্তিতে। দুই দেশের স্বার্থ রক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশ একতরফাভাবে ভারতের কাছে সবকিছু সমর্পণ করে দিচ্ছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে ভারত তার নিজের স্বার্থেই যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, এখন বিএনপির সাথেও কাজ করতে প্রস্তুত। এর মানে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো তাদের স্বার্থ, বাংলাদেশের কোন দল ক্ষমতায় আছে সেটা নয়। এই পুরো প্রসঙ্গটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যে সরকার জনগণের কাছে ভারত বিরোধিতার বুলি আউড়ে ক্ষমতায় এসেছে, সেই সরকারই এখন গোপনে ভারতের কাছে নতি স্বীকার করছে। এটা প্রমাণ করে যে রাজনৈতিক স্লোগান আর বাস্তব নীতির মধ্যে কত বড় ফাঁক থাকতে পারে। তারেক রহমানের এই চিঠি আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণাও বটে। তারা ভোট দিয়েছিল বা তারা তারেক সরকারকে সমর্থন দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম নীতির প্রত্যাশায়, কিন্তু পেয়েছে একটি ভারত নির্ভর সরকার। পার্থক্য শুধু এটুকুই যে শেখ হাসিনা অন্তত প্রকাশ্যে ভারতের সাথে সম্পর্কের কথা বলতেন, কিন্তু তারেক রহমান সেটাও গোপনে করছেন। এই চিঠি থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশের বর্তমান সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতার কতটা অভাব রয়েছে। স্বাভাবিক কূটনৈতিক চ্যানেল ব্যবহার না করে একটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো কূটনৈতিক অভিজ্ঞতার অভাবকেই প্রতিফলিত করে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য শক্তিও বটে। শেখ হাসিনার সরকার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে যতটুকু আদায় করা সম্ভব সবটাই করতে সমর্থ হয়েছিলেন। তবুও শেখ হাসিনার সরকারকে ভারতের তাবেদার বলে অপবাদ সইতে হয়েছে এবং সে কারণেই তাকে ক্ষমতা থেকে উৎখাত হতে হয়েছে। কিন্তু এখন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যারা ক্ষমতা ভাগাভাগি করছেন, তারা মুখে ভারত বিরোধিতার ধোঁয়া তুললেও ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে কিংবা ভারতের কাছ থেকে তেল ভিক্ষার জন্য দুধ পাঠিয়ে শুধু থামছেন না, গোপনে আরো কি দিয়ে দিচ্ছেন ভারতকে, সে খবর কি আপনি জানেন? মনে হয় না জানেন, কারণ আপনাকে এসব কিছুই জানানো হচ্ছে না বা জানতে দেওয়া হচ্ছে না। বিজেপি সভাপতিকে লেখা ভারত সরকারের চিঠি আসলে বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বলতা এবং নির্ভরশীলতারই প্রতিচ্ছবি। এই চিঠি প্রমাণ করে যে বাংলাদেশ ফার্স্টের বুলি আওড়ানো সরকারটি আসলে ভারত ফার্স্ট নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে। আর এই বাধ্যবাধকতার কারণই হলো তাদের অসাংবিধানিক এবং অবৈধ উৎপত্তি, ক্ষমতা প্রাপ্তি এবং সেই যে মুচলেখার কথা বলেছিলাম আগের ভিডিওতে, দয়া করে দেখে নেবেন, সেখানেই সব উত্তর আছে। কেন গোপন চিঠি লিখতে হচ্ছে আর মুখে মানে ভারত মারো বলা হলেও আসলে ভারতের পায়ের কাছে নতজানু হয়ে থাকাটাই এই সরকারের মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। আই হ্যাভ এ প্ল্যানের সিরিজ আমাকে চালাতে হচ্ছে, কারণ প্রতিদিন যে ধরনের পরিকল্পনা জনাব তারেক রহমানের দল হাতে নিচ্ছে, তাতে করে তো আসলে এই সিরিজ অব্যাহত রাখতে আমাকে বাধ্য হতে হচ্ছে। আমি চাইলেও পারতেছি না এটা বাদ দিয়ে অন্য কোনো সিরিজ আপনাদের সামনে নিয়ে আসতে। আই হ্যাভ এ প্ল্যানের কিছু চিত্র দেখতে চান? আসেন দেখি। ময়মনসিংহে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেফতার। মুন্সিগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট করায় যুবক গ্রেফতার। ভোলায় ফেসবুক পোস্ট ইস্যুতে মহিলা গ্রেফতার। এইসব হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অন্যতম দৃশ্যায়ন, মঞ্চায়ন, প্রতিফলন, যেটাই বলেন না কেন। এবার আপনাদেরকে পুরনো কিছু ইতিহাস মনে করিয়ে দিতে চাই। বিগত 16 বছরে অর্থাৎ 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের একটা কমন অভিযোগ ছিল কি? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন এবং আইসিটি অ্যাক্ট, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। অর্থাৎ এই দুইটা আইন ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বিএনপির অসংখ্য নেতাকর্মীকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করার কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, টুইটার, ইউটিউব এইসব জায়গায় সমালোচনা করার কারণে আওয়ামী লীগ নাকি অসংখ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, নেতা, কর্মী, সমর্থক, অ্যাক্টিভিস্ট এদেরকে গ্রেফতার করেছে। বিএনপির এটা কমন অভিযোগ ছিল যে আওয়ামী লীগ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে, আওয়ামী লীগ আইসিটি অ্যাক্ট আইন প্রণয়নের মাধ্যমে বিএনপির অসংখ্য নেতাকর্মী, সমর্থক, বুদ্ধিজীবী, সুশীল, এইটা সেটা উগাস বুগাস, ওগান্ডা সবাইকে জেলের মধ্যে পুরে দিয়েছে। বলেছিল না? বলেছিল তো। এবং তখন এটাও বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে এই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কোনো বিষয় বাংলাদেশে থাকবে না। আইসিটি আইন বলে বাংলাদেশে কোনো কিছু থাকবে না। এবং জনাব তারেক রহমানকে নিয়ে যখন তিনি ক্ষমতায় আসেননি, দেশে আসেননি, তখন তাকে ব্যঙ্গচিত্র বানিয়েছিল একজন ব্যক্তি, তার কার্টুন এঁকেছিল, সেটাকে তিনি ফেসবুকে শেয়ার করে বাহবা কুড়িয়েছিলেন। এটা তিনি অনুসরণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। নরেন্দ্র মোদীজিও এরকম একটা কার্টুন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে আঁকা হয়েছিল। তিনি সেটাকে সাধুবাদ জানিয়েছিলেন, তার সেই পারদর্শিতাকে তিনি সমর্থন করেছিলেন। সেই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান জনগণের নেতা সাজার জন্য, জনতার কণ্ঠস্বর সাজার জন্য তিনিও
তাকে নিয়ে যে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল কার্টুন, সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। সেই শেয়ার দেখার পর ওরে বাবা, বাংলাদেশের বুদ্ধিজীবী, সুশীল, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিবর্গ, মিডিয়া জগতের লোকজন, সংবাদ মাধ্যমের লোকজন, শিক্ষক, চিকিৎসক, অর্থাৎ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, ইভেন ইনক্লুডেড আমলাতন্ত্র, কি বাহবা তাকে দিয়েছিল। আরে তারেক রহমান, তিনি সমালোচনা নিতে পারেন। তাহলে গত কয়েকদিনের যে 4টা ঘটনা আমি আপনাদেরকে বললাম, ময়মনসিংহে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় গ্রেফতার, মুন্সিগঞ্জে কটূক্তি করায় গ্রেফতার, ঠাকুরগাঁওয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করায় গ্রেফতার, ভুলায় ফেসবুক পোস্ট ইস্যুতে মহিলা গ্রেফতার, এগুলা কেন হলো? হোয়াই জনাব তারেক রহমান? এটার উত্তর আপনার কাছে আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরটা কি দিতে পারবেন? রুহুল কবির রিজভী উত্তরটা কোথায়? কোথায় উত্তরটা? কই আপনাদের উত্তরটা আমরা একটু দেখতে চাই। কথা বলা যায়, ক্ষমতায় যখন থাকেন না তখন অনেক কথা বের হয়, অনেক নীতি কথা বলেছেন আপনারা গত 17 বছর আমরা শুনেছি, কিন্তু বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আপনারা কি সঠিক উপায়ে ক্ষমতায় এসেছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? তারেক রহমান নিজেও জানে তিনি বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না, যার কারণে তিনি প্রহসনের রাজনীতি কায়েম করছেন এবং তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন। তিনি যত দ্রুত সম্ভব প্রতিশোধ নেবেন এবং একটা সময় তিনি বাংলাদেশ থেকে লন্ডনে ফেরত চলে যাবেন। ডিজিটাল নিরাপত্তা আইন এগুলা কেন এখন অ্যাপ্লাই করা হচ্ছে? হয় এগুলা ভেনিশ করে দেন, সংসদে উত্থাপন করেন বিল আকারে, এরপর বাতিল করে দেন। অনেক কিছু তো বাতিল করে ফেলেছেন, অনেক নাম পরিবর্তন করে ফেলেছেন, এসব বাতিল করেন। এখন কেন শেখ হাসিনা সরকারের প্রণয়ন করা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে আপনি মানুষকে গ্রেফতার করতেছেন? আপনার ব্যঙ্গচিত্র আঁকলে সমস্যা কোথায়? আপনি তো খাম্বা আছে বিদ্যুৎ নাই, পাম্প আছে পেট্রোল নাই, আমরা দেখেছি না, দেখছি না? বাংলাদেশের মানুষ যে আপনার উপর কতটা ক্ষুব্ধ, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। কোনো আইডিয়া নেই আপনাদের। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা দিন আনে দিন খায়, কৃষক, শ্রমিক, মেহনতি শ্রমজীবী মানুষ, এরা পেট্রোলের অভাবে খেতে পানি দিতে পারতেছে না, বিদ্যুতের অভাবে খেতে পানি দিতে পারতেছে না, ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটতেছে। এইসব দেখার পর বাংলাদেশের মানুষ আপনাকে সমর্থন করবে? আপনার কি মনে হয়? আপনি যান না, আপনি যান, বিভিন্ন সফরে যান, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আপনার প্যান্ট খুলে নেবে। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠতেছে। বাংলাদেশে আমি ভেবেছিলাম বাংলাদেশে আর কখনো অভ্যুত্থান হবে না, কিন্তু বাংলাদেশে একটা প্রকৃত গণ অভ্যুত্থান হবে। এখানে কোনো ছাত্র সমাজের প্রয়োজন না, এখানে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, মেহনতি জনতা, শ্রমজীবী মানুষ, এদের মাধ্যমে বাংলাদেশে একটা অভ্যুত্থান হবে। এবং এই অভ্যুত্থানের নেতৃত্ব দিবে কারা জানেন? বাংলাদেশের রিক্সা চালক আছে না, রিক্সা চালায় যারা রাজধানীর বিভিন্ন জায়গায়, পুরো বাংলাদেশ থেকে রিক্সা চালকরা ঢাকায় এসে একটা অভ্যুত্থান করবে, সারা বাংলাদেশ ব্যাপী হবে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেবে রিক্সা চালকরা, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনাব তারেক রহমান আপনার পরাজয় ঘটবে। আমি বলে গেলাম, আপনারা লিখে রাখেন। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, হুমকি ভাইবেন না, এটা ভবিষ্যৎ বার্তা। বাংলাদেশে একটা প্রকৃত অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের আজন্ম পরাজয় ঘটবে। তারেক রহমানের দল এবং তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে কখনো প্রাসঙ্গিক হতে পারবে না। সমালোচনা নিতে পারেন না, আবার বলেন সমালোচনা করেন। যা ইউনূস তাহাই তারেক রহমান। আওয়ামী লীগের আমলে সাংবাদিকরা টক শুতে গিয়ে গলা ফাটিয়েছে, নয়তোবা রুমিন ফারহানা এবং এমপি হারুনের মতো ব্যক্তিরা কখনো টক শু স্পেশালিস্ট হয়ে উঠতে পারতো না। শামীম ওসমানের মতো বর্ষিয়ান নেতা, পাওয়ারফুল নেতার সামনে গিয়ে রুমিন ফারহানা টক শু কাঁপিয়েছে। আর আপনারা লেকচার মারেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না, এখন বাক স্বাধীনতা এটাকে বলে। 4 জনকে গ্রেফতার করলেন শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, এটা বাক স্বাধীনতা? এখন বাক স্বাধীনতা হরণ হয় না? কি জেনজি ভাই বোনেরা, এখন আপনাদের বাক স্বাধীনতা হরণ হচ্ছে না নাকি? এখন আপনারা দেখতে পাচ্ছেন না? চোখ থাকিতে অন্ধ একটা গান আছে না, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এখন কি জেনজিরা চোখ থাকিতে অন্ধ? আপনাদের আচার আচরণ, আপনাদের কার্যক্রম দেখে তো সেটাই মনে হচ্ছে আপনারা চোখ থাকিতে অন্ধ। বাহ জনাব তারেক রহমান, বাহ, হোয়াট এ প্ল্যান জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষের উপর আরো অনেক স্ট্রিম রুলার চালাবে বিএনপি, এটার জন্য আপনারা অপেক্ষা করেন। ভালো থাকবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।